বিশ্বাস করেন 3:30 4টা বাজায় দিল। তা না ওই লেকচার সারাদিনের যা যা লেকচার আছে কেস দেখাইছিল সেই কেস গুলাকে বললো, বলে ইয়ে করলো। এখন ঘটনা হলো পরের দিন সকাল 8:30টার সময় রিপোর্টিং প্রোগ্রাম হবে 8:30, তার আগে আপনাকে গোসল করতে হবে, খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। আমরা একটা রুমে 2জন রুম শেয়ারে ছিলাম। তো যাক, 4টার পরে ঘুমায়, এমনি সারাদিন টায়ার্ড, ভালো লাগতেছিল না। তারপর আবার ফারুক ইলাহি স্যারের ইয়ে শুনতে হলো। হ্যাঁ, হয়ে তারপরে মানে আমি বুঝাতে চাচ্ছি যে হোমিওপ্যাথিটা কতটা ডেডিকেশন নিয়ে করতে হয়। তাহলে না আপনি একদিন পরে, আমি যে অনেক বড় ডাক্তার অনেক বেশি কিছু জানি তা না, কিন্তু এই ডেডিকেশনটা যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি ডেফিনেটলি হোমিওপ্যাথি এখন করতে পারবেন, 2 থেকে 3 মাস বা 2 বছর পরে আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসবে। এই আমরা তো সত্য কথা বলতে গেলে কি যে এখানে অনেকে আছে সেগাল ফলোয়ার। আপনার কি মনে হয় যে আমি পুরোপুরি সেগালকে ফলো করি, পুরো সেগাল সিস্টেমকে করি? ডেফিনেটলি না। আমি ওখান থেকে কিছু জ্ঞান নিয়েছি, আরো কিছু জ্ঞান নিয়েছি, নিয়ে এটাকে অ্যাকুমুলেট করে একটা জায়গায় গেছি। আমার কিছু নিজস্ব কিছু জিনিস আছে, সব মিলায় না যেতে পেরেছি। তো এই জায়গায় যেতে গেলে আপনাকে ডেডিকেশন দেখা লাগবে। আমরা আমরা পার্সোনালি যাদেরকে পছন্দ করি, যাদেরকে প্রমোট করি, যাদেরকে বিভিন্ন ভাবে বলি, তারাই দেখি সবচেয়ে বেশি উদাসীন এই ক্লাসগুলোর ক্ষেত্রে। 9টার ক্লাস তারা ঢুকবে 9:30টার সময়, বা 9:30টার ক্লাস তারা ঢুকবে 10টা 10:30টার সময়। মানে যা ইচ্ছা তাই, ভিডিও তো আছে, ভিডিও দেখে নিবো, এই একটা বিষয়। তো আমি ভাবতেছি ভিডিও দেওয়াই বন্ধ করে দিব। কারণ দেখেন ভিডিও দেওয়াটা কতটা কষ্টকর। ওইখানে আমার মাথায় রাখতে হচ্ছে যে ওই ল্যাপটপে রেকর্ডিং হবে, একটু পর পর আমাকে আবার দেখতে হয় যে ল্যাপটপটা ওই যে স্ক্রিন সেভার দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, এই হচ্ছে কিনা, এত কিছু করা হচ্ছে, অথচ আপনাদের কাছে ওই ভালোবাসাটা পাই না। আমি কিন্তু সবাইকে বলতেছি না, আমি ভাই, আমি জানি যে সে দূরে চেম্বার, সেখান থেকে বাসায় ফিরতেছে, সে বাসের মধ্যে ইয়ে করে, কিন্তু এই ডেডিকেশনটা অন্যদের মধ্যে কেন আসে না? এতদিন আমরা একসাথে চললাম, কেন আমরা এই ভালোবাসার জায়গাটা হতে পারলাম না? কেন একটা দিন আমরা এই 1 ঘন্টা আমরা পেশেন্টকে আলাদা করে রাখতে পারলাম না? হ্যাঁ, এই জায়গাটার খারাপ লাগাটা, এই জায়গার কষ্ট জায়গাটা আমার মধ্যে আছে। নিশ্চয় আমি কোনো ভালো টিচার না, আমি ভালোভাবে ভালো ভাইব আপনাদের মধ্যে দিতে পারি না। আমার কাছে মনে হয় যে এটা হয়তো বা আমার কাছে স্টুডেন্ট আসবে না, তার মানে আমি ভালো স্টুডেন্ট না, এটা আমার কাছে মনে হয় যে এটা হতে পারে। কারণ যদি আকর্ষণটা থাকতো তাহলে তো ওই যে বললাম সব বাদ দিয়ে তো। যাক, আমি যে জায়গা থেকে গেলাম ওই 12 সালের পর থেকে আমি কিন্তু দিল্লির মানে স্কুলের কিছু বুঝতাম না, কিন্তু আমার তারপরও মনে হয়েছে যে না, আমাকে এটা বুঝেই ছাড়তে হবে। তো আমি কিন্তু প্রতিবার গেছি, 5বার 6বার, 5বার গেছি। 6বার রেজিস্ট্রেশন করছিলাম, ওইবার পক্স হওয়ার জন্য যেতে পারিনি, আমার পুরো টাকা মানে একদম মিস। তারপরে গেছি। এই যে এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে, এই জায়গাটা আপনাকে আসতে হবে। আপনি আজকে আমার এখানে আসছেন, এসে কালকে আপনি টিচার হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু খাবেন। আপনি যান, আমি আপনাকে বলবো, আমি আপনাকে ইয়ে করবো যে আপনি এখন আপনি ওপেন, আপনি আপনার জ্ঞান ডিস্ট্রিবিউট করতে থাকেন, কিন্তু জ্ঞানের লেভেলটাকে তো একটা জায়গায় মজবুত করেন, তাই না? এটা আর কি। তো যাক, আমি একটু বলে নিলাম, কারণ কিছু খারাপ লাগে আপনাদের প্রতি আমার মধ্যে চলে আসে। আমার হয় কি, যখন বিরক্তি চলে আসে আমি তখন সবকিছু বাদ দিয়ে দিই। আমি আপনাকে কি মানে আমার সম্পর্কে একটু 1 মিনিট বলি। আমি যখন হোমিওপ্যাথি করি তার আগে আমার প্রফেশন ছিল কিন্তু মানে আইটি প্রফেশন। আমার একটা খুব বড় মাপের ফার্ম ছিল রাজশাহী শহরে। বলা যায় যে ধরেন যে 28-30 জন এমপ্লয়ি নিয়ে চালানো। হ্যাঁ, আমাদের এইখানে ওইরকম ইয়ে ছিল না। আমার মান্থলি টার্নওভার অনেক বেশি, কিন্তু একটা জাস্ট বিরক্তিতে জোর এই পেশাই করব না, এই পেশার সাথেই আমি নাই, এইরকম একটা বিরক্তি থাকায় আমি ওই পেশাটাকে সুইচ করে ফেলছি। হিউজ অ্যামাউন্ট আমি ইনকাম করেছি আর কি। হ্যাঁ, আমার ইনকাম ট্যাক্স শুরু করে সবকিছুই ছিল। তো আমি বিরক্তটা হয়ে এই জায়গাটায় যে আমি করতেছি, দেখা যাচ্ছে যে 50 জন এখানে থাকার কথা, আর 25 জন খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো এটা আসলে খুব খারাপ লাগে। তো যাক, আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা টাইম মতো আসবেন, ক্লাস করেন, টাইম মতন করেন, নাহলে রেজিস্ট্রেশন করারই দরকার নেই, এসেন না, এটাই বরং বেটার। হ্যাঁ, তো যাক, আমরা স্লাইডটাকে শেয়ার করছি এবং আজকের আলোচনা শুরু করছি। পিন করি, এরপরে স্লাইডটা শেয়ার করি।
আমরা হিরোইন নামের অনেকগুলা ফ্যাসেট দেখছিলাম, সব ফ্যাসেট আমার আলোচনা করা সম্ভব না, এটাও আমি বলেছিলাম। তো গতকালকে আমরা আলোচনা করছিলাম ইন্ডাস্ট্রি নিয়ে, আজকে আমরা আলোচনা করবো 6 নাম্বার, এটা হিসাবে মানে 7 নাম্বার হয়েছে। যাক, এইটা হলো সেলফ হেট্রেড। সেলফ হেট্রেড, হ্যাঁ, এই সেলফ হেট্রেড এটা একটা হিরোইন নামের ফ্যাসেট, ঠিক আছে। তো হিরোইন নাম সেলফ হেট্রেড বিষয়টা হলো, দেখেন প্রথমে আমরা যদি ফার্স্ট স্লাইডটাতে দেখি, সেখানে কি লেখা আছে, সেখানে লেখা আছে আনইউজুয়াল ফ্রাস্ট্রেটেড অ্যাঙ্গার অ্যান্ড আনফরগিভিং উইথ মাইসেলফ হোয়েন থিংস গোজ রং। বাস্তব জীবনের যখন কোনো সামান্য কিছু ভুল বা ওলট পালট হয়ে যায়, মানে হোয়েন থিংস গোজ টু রং, হোয়েন থিংস গোজ রং, আমি আপনাদের জন্য এত সুন্দর ক্লাস নিচ্ছি, আপনারা উপস্থিত থাকতেছেন না, তার মানে কি আমার থিংসটা রং চলছে, ভুল ইয়েতে চলছে। তখন হয় কি, এই ব্যক্তি বা রুগী নিজের উপরে অস্বাভাবিক রকম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং প্রচন্ড অ্যাংরি হয়ে যায়, ক্রুদ্ধ হয়ে যায়, রাগান্বিত হয়ে পড়ে। সবচেয়ে মারাত্মক বিষয় হলো, সে নিজের কোনো ভুলকে বিন্দু মাত্র ক্ষমা করতে পারে না, নিজের উপরে একরকম চরম নির্মম ও ক্ষমাহীন, এই যে লেখা থেকে আনফরগিভিং মনোভাব তৈরি হয়ে যায়। মানে কি বললাম, আমি সুন্দর আপনাদের জন্য কারিকুলাম তৈরি করলাম, কারিকুলাম তৈরি করে আমি একটা ওয়েতে আমার আলোচনাগুলা নিয়ে যাচ্ছি, আর আপনার মধ্যে উদাসীনতা থাকতেছে, আপনি ঠিক মতন আসছেন, আপনার মধ্যে ঠিক প্রকার রেসিপ্রোকাল পাচ্ছি না। তখন আমার কাছে মনে হলো যে থিংস গো রং, আমি যেটা করছি সেটা ভুল পথে যাচ্ছে। তো এইরকম অবস্থায় একজন হিরোইনাম পেশেন্ট প্রচন্ড রকম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হতাশ হয়ে যায়। এবং হতাশ হয়ে কি হয়, আমরা হতাশ হলে কি হয়, ইগনিশিয়ার ক্ষেত্রে দেখি যে তারা ডিসকন্টেড হয়ে যায়, তাই না? কিন্তু এরা প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। কার উপরে রাগান্বিত হয়ে যায়? নিজের উপরে। এবং সে নিজের উপরে কি করে, নিজেকে ক্ষমা করতে পারে না, আনফরগিভিং মনোভাব তার মধ্যে তৈরি হয়ে যায়। তো আমাদের পেশেন্টের তো অনেক ফ্রাস্ট্রেশন তার মধ্যে ছিলই, সে যে কম্পাউন্ড করে পার্ট করে তার ওই জন্মদিনের দিনটাকে সে শিডিউল করেছে, সেখানে তার মামা শ্বশুর চলে আসায় তার কাজের বিঘ্ন ঘটায়, সে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, তখন তার অনেক রাগ হয়ে গেছিল। তবে এই পেশেন্টটা কিন্তু আনফরগিভিং মানে লেভেলে চলে যায়। আনফরগিভিং তো প্রথমেই মানুষ হবে না, দীর্ঘদিন যদি বারবার সে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতো আর বারবার যদি এরকম ইন্টারাকশন একটা করে হতে থাকতো, তখন সে কিন্তু আনফরগিভিং লেভেলে চলে যেত। কিন্তু আমাদের এই পেশেন্টের মধ্যে এটা ছিল না, কিন্তু হয়তো তার মনের মধ্যে এরকমটা মনে রয়েছে, তার রাগটা হয়তো ভিতরেই থাকবে। দেখেন একটা মজার ব্যাপার, আপনাদের মনে আছে, আমি যখন প্রথম পেশেন্টটাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কি মেডিসিন খেয়েছিলেন, সে কিন্তু আরেকটা মেডিসিনের নাম বলেছিল। কি মেডিসিন জানেন? মনে আছে কিনা? নাইট্রিক অ্যাসিড নাইট্রিকাম, সেটাও সে খেয়েছিল। ঠিক আছে, তো বেসিক্যালি অ্যাসিড নাইট্রিকের মানে আমি অনেক ব্যবহার করি, অ্যাসিড নাইট্রিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, খুবই মজার একটা মেডিসিন। হ্যাঁ, তো এই অ্যাসিড নাইট্রিকের একটা পার্শিয়াল পোরশন কিন্তু এই মহিলার মধ্যে ছিল, হয়তোবা ছিল, কিন্তু অ্যাসিড নাইট্রিকের সবচেয়ে আইডেন্টিফাইং একটা রুব্রিক্স আছে আমাদের। রুব্রিক্সটা হলো কি, আনমুভড বাই অ্যাপোলজিস, হেট্রেড আনমুভড বাই অ্যাপোলজিস। হ্যাঁ, এই একটা রুব্রিক্স, একটাই সম্ভবত মেডিসিন আছে নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এই রাগ ইয়েটা সে এতটাই ইয়ের মধ্যে ভিতরে রেখে দেয়, আনমুভড অ্যাপোলজিস, সেটাকে ওখান থেকে হটে না, মন থেকে পারায় না। ঠিক আছে, হয়তো এই থিঙ্কিং ক্লাসিক্যাল একটা চিন্তা, তো মহিলা যেহেতু মহিলা ডাক্তার ছিল, পড়ুয়া ডাক্তার ছিল, পড়ালেখা করতো আর কি, পড়ুয়ানের জন্য, কিন্তু তার মাথার মধ্যে আছে বলে সে কিন্তু ওই নাইট্রিক অ্যাসিডও খেয়েছিল। কিন্তু যেহেতু এই ফ্যাসেট মিলছে না, এই কারণে তার ওইটাতে কাজ হয়নি। এরপরের লাইন কি, আই এম ডাউটিং এভরিথিং অ্যাবাউট মাই সেলফ। হ্যাঁ,
এটা মাই ভেরি স্যানিটি, এটা হবে আই এম ভেরি স্যানিটি হবে, কিন্তু ভুল আছে। আচ্ছা যাক, তো এই স্তরে রোগীর আত্মবিশ্বাস একদম শূন্যের কোঠায় নেমে যায়। সে নিজের যোগ্যতা, নিজের সিদ্ধান্ত, অর্থাৎ নিজের ভালো মন্দের সবকিছু নিয়ে তীব্র সন্দেহ করতে শুরু করে। এমনকি সে মানসিকভাবে আদৌ সুস্থ স্বাভাবিক আছে কিনা, তার মানসিক সুস্থতা, হ্যাঁ এই যে স্যানিটি বললাম, স্যানিটি মানে কি, স্যানিটি বাংলাটা হলো মানসিক সুস্থতা। স্যানিটি নিয়ে তার মনের মধ্যে এক ধরনের বিরাট প্রশ্নবোধক চিহ্ন বা সন্দেহ তৈরি হয়। তো আমাদের পেশেন্টের মনের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছিল যে তার মামা শ্বশুরকে আরেকটু ভালো করে আপ্যায়ন করা যেত, হয়তো তাকে কয়েকটা দিন আমার বাসায় থাকার জন্য রিকোয়েস্ট করা যেত। হ্যাঁ, তো তার মনের মধ্যে কাজ করেছে কোথাও না কোথাও আমি ভুল করেছি, আমার কোথাও না, ওই যে রং আলা কিছু আমি গতদিন বলেছিলাম, তো সেরকম যে কোথাও না কোথাও আমি ভুল করেছি, মনের মধ্যে এই বিষয়টা তার মধ্যে একটা সিঙ্ক হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে যে না আমার তো মামা শ্বশুরকে বলা উচিত ছিল, এটা কিন্তু মনের মধ্যে সিঙ্ক হয়ে গেছে। এরপরে কি, মাই লাইফ সিমস এ ম্যাথ আনহ্যাপি রিয়েল রিজন ফর মি এনভিয়াস। তো রুগী তার চারপাশের হাহাকার মানে চারপাশটা যখন দেখে তাকে একদম হাহাকার করে ওঠে, আমার পুরো জীবনটা যেন একটা জটলা বা একটা আস্ত কি বলবো মেস, মেস মানে কি আবর্জনার স্তূপ হয়ে গেছে। তার এই অসুখী বা চরম অশান্ত থাকার পেছনে বাস্তব ও যৌক্তিক কিছু কারণও থাকে, এই যে রিয়েল রিজন বলতেছে, কিছু যৌক্তিক কারণ থাকে। সে নিজেকে অত্যন্ত অসহায় এবং হতভাগা মনে করে, পৌর্মি, হ্যাঁ পৌর্মি মানে কি হতভাগা মনে করে, এবং অন্যের অবস্থান দেখে নিজের অজান্তে এক ধরনের এনভিয়াস, এনভিয়াস মানে কি পরশ্রী কাতরতা, অন্যরা ভালো আছে আমি ভালো নাই, ইস আমার যদি এরকম একটা কার থাকতো, এরকম একটা টিভি থাকতো, আমার বউটা যদি এরকম হতো, এগুলো হলো এনভিয়াস। তো এরকম এনভিয়াস এর মধ্যে এরা ভুগতে থাকে। এর পরের লাইনটা, এগুলো কিন্তু আমি সব প্রুভিং এর লাইন আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ আমি না পড়ালে আপনাদেরকে পড়াও হবে না, ম্যাথমেটিক্যাল তো নাই। এরপরের লাইনটা কি, ইট ওয়াজ রিয়েলি এক্সস্টেড টুডে আই ফেল স্যাড ভেরি ভার্নারেবল। মানে দিন শেষে রুগী যখন একদম সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়, মানে ক্লান্ত হয়ে যায়, এক্সস্টেড হয়ে পড়ে, তখন তার মনের অবস্থা প্রকাশ করতে গিয়ে বলে যে আজ আমি ভীষণ ক্লান্ত ছিলাম, আমি খুব ক্লান্ত ছিলাম, আমি খুব স্যাড ছিলাম, খুব উদাস ছিলাম, ভার্নারেবল ছিলাম, বিষণ্ণ ছিলাম। সে নিজেকে বড্ড অসহায় ও অরক্ষিত মনে করে, ভার্নারেবল মনে করে। সারাদিন কতবার যে আমার চোখে জল চলে এসছে, দেন টিয়ারফুল, ফিল টিয়ারফুল অন মিনি অকেশন, আমার চোখের মধ্যে জল চলে আসছে, পানি চলে আসছে, ফোঁটা ফোঁটা জল চলে আসছে, তার কোনো ইয়াত্তা নাই। আমার মনে হয় আমি জীবনে যা কিছু করি তার সবকিছুই ভুল। এখানে কি লিখছে, পারহ্যাপস আই ডু এভরিথিং রং, আমি যা কিছু করি সবটুকুই ভুল। আই এম দ্য ওয়ান হু গেটস প্লেজার আউট অফ অল পেন। আসলে এই যে এতই মানসিক কষ্ট আর যন্ত্রণা, এই পুরো কষ্টের মধ্যে দিয়ে বোধ হয় আমি এক অদ্ভুত আনন্দ বা বিকৃত তৃপ্তি, প্লেজার খুঁজে পাই। হ্যাঁ, গেট প্লেজার, এটা একটা অদ্ভুত আনন্দ, বিকৃত প্লেজার খুঁজে পাই। তো এইভাবে সে কিন্তু হেট্রেডে চলে যায়। এরপরের স্লাইডটা দেখেন, এরপরের স্লাইড, এরপরের ফ্যাসেটটা হলো অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে তো জানেন খুবই তীব্র মেজাজ, ক্ষোভ, অনিয়ন্ত্রিত রাগ। তো এখানে কি বলছে, আই ওয়াজ ইরিটেবল উইথ এভরিবডি বিকজ অফ দ্য কেওয়াস, মানে চারপাশে সামান্যতম বিশৃঙ্খলা, অগোছালো পরিবেশ, একদম হ্যাপাজার্ড অবস্থা। কেওয়াসের মানে এগুলা কিন্তু হ্যাপাজার্ড অবস্থা, অগোছালো পরিবেশ, বিশৃঙ্খলা। হ্যাঁ, এগুলা কি করে, রোগীকে একদম এরা সহ্য করতে পারে না। আর এই বিশৃঙ্খলার কারণে সে আশেপাশে সবার উপরে প্রচন্ড খিটমিটে মেজাজ দেখায়, সবার সাথে খাপছাড়া আচরণ শুরু করে। ঠিক আছে, তারপরে কি, fragile and tense by the end of the day and snappy with the children, যেটা
সারাদিন অতিরিক্ত মানসিক চাপ ও খাটুনির পরে দিন শেষে সে যখন মানসিক ভাবে একদম বিধ্বস্ত হয়ে যায়, ফ্যাজাইল হয়ে যায়, ফ্যাজাইল মানে ভঙ্গুর হয়ে যায় এবং প্রচন্ড মানসিক টান টান উত্তেজনায় টেন্সে যখন ভুগতে থাকে, এই ক্লান্তি চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে তার অবুঝ বাচ্চাদের উপরে। সে সামান্য কারণে বাচ্চাদের উপর একদম ঠেক করে উঠে, খেকে ওঠে, ভীষণ রূঢ় আচরণ করতে পারে, স্ন্যাপিশ আচরণ। স্ন্যাপিশ মানে কি? এই যে আমরা দেখেছি না স্ন্যাপিশ বিহেভিয়ার, তার মধ্যে দেখি, বলেন তো কোন মেডিসিনে, কার মনে আছে? ক্যামোমিলা স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ক্যামোমিলার গায়ে হাত করে ওঠে, এটা হলো স্ন্যাপিশ। হাত দেওয়াই লাগবে না, আপনি হাত দিতে আসছেন, জাস্ট দিতে যাচ্ছেন। তো এই এরাও এরকম, এরা এতটাই স্ন্যাপিশ হয়ে যায় যে তার স্নেহের সন্তান, তার মানে গর্ভের সন্তান, ছোট সন্তান তার উপর করে উঠে, ভীষণ ভাবে রূঢ় আচরণ করা শুরু করে। আমরা যেমনটা দেখেছিলাম আমাদের এই পেশেন্টের মেয়ের উপরে, তার জন্মদিন, অথচ সামান্য কি যেন একটা হয়েছিল আর সে মেয়েকে এমন বকা দিয়ে দিল। তো এই যে বকা দেওয়া, এই বকা দেওয়াটা হিরোইন নামের একটা স্বভাব, কিন্তু সব লেভেলে দিবে না। কখন দিবে? যখন তার অ্যাঙ্গার আর আনকন্ট্রোলেবল হয়ে যাবে। এরপরে কি বলছে? আই ফিল রিয়েলি পিসড আপ অ্যান্ড অ্যাঙ্গার। রোগীর ভিতরে ভিতরে এক ধরনের চরম অসন্তোষ, তীব্র ক্ষোভ এবং প্রচন্ড রাগে গজগজ করতে থাকে। তার ভেতরের এই রাগটা সব সময় যেন বাইরে বেরিয়ে আসার জন্য একদম ছটফট ছটফট করতে থাকে। ভেতরে একদম রাগ ভর্তি এবং দেখলেই মনে হবে মানে ভেতরটা একদম আনচান করতে থাকে যে কখন রাগটা ঝাড়তে পারবো। ঠিক আছে? ফ্যামিলি মেম্বার্স আর নট রেসপন্ডিং টু মাই অ্যাটেম্পটস টু সেট বাউন্ডারিজ। কি বলছে? রোগী নিজের জীবনের এবং পরিবারের সকল কাজের একটা নির্দিষ্ট গন্ডি বা বাউন্ডারির মধ্যে, সীমারেখার মধ্যে টেনে দিতে চায়। আজকে এই কাজ করব, আর এটা করব না। সে যে বাউন্ডারিটা সেট করে দিবে, পরিবারের সদস্যরা যখন ওই বাউন্ডারির নিয়ম বা সীমারেখা মানতে চায় না বা পাত্তা দেয় না, তখন তার মনের সমস্ত নিয়ন্ত্রণ হারায় ফেলে এবং এক ভয়ঙ্কর রাগের মাথায় যা করে বসে, একদম সে কমপ্লিটলি লস্ট ইন অ্যাংরি। এখানে লেখা আছে কমপ্লিটলি লস্ট ইন অ্যাংরি, সে নিজেকে একদম হারায় ফেলে। তো এই বাউন্ডারি শুনলে আবার আপনাদের মনে হবে কি ক্যালি কার্ভের কথা। ক্যালি কার্ভেও তো একটা ইয়ে থাকে, কিন্তু ক্যালি কার্ভের বিষয়টা হচ্ছে আলাদা। ক্যালি কার্ভ হলো ডগমেটিক, তার নিজস্ব কিছু মানে কি বলবো স্ট্রিক্ট প্রিন্সিপাল থাকে, তার নির্দিষ্ট কিছু নিয়ম নীতি থাকে। সেই নিয়ম নীতির বাইরে গেলে সে কমপ্লিটলি লস্ট ইন অ্যাংরি হয়ে যায়। কিন্তু এর কিন্তু নির্দিষ্ট, এই হিরোইন নামের কিন্তু নির্দিষ্ট কোনো ডগমা নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই, নির্দিষ্ট কোনো কি বলবো, ডগমেটিকের ভালো বাংলা মনে এটাই হয়, তাই না? যে নিয়ম নীতি বা ডগমেটিকের বাংলা কি আমার মাথায় আসছে না, এই নিয়ম নীতি টাইপের। আমি এরপর এটা করব, আমার প্রিন্সিপাল হচ্ছে আমি বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করবো, এটা হলো আমার ডগমা। তো এইরকম ডগমা কিন্তু হিরোইন নামের মধ্যে থাকে না। কিন্তু হিরোইন নামের থাকে একটা বক্স, যে আমার আজকের দিনে এই কাজ, আগামীকালকে এই কাজ। এখন তার সন্তান, তার হাজবেন্ড বা কেউ যদি আগামী দিনের কাজ এনে আজকের এই কাজের মধ্যে সেট করে ফেলে, এবার তার রাগ হয়ে যাবে এবং এই রাগটা ফেটে বাড়ায় যেতে থাকে যতক্ষণ না মানে যদি প্রকাশ না করে, ভেতরে রাগটা এমন এমন হতে থাকে যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাসটা উঠে বাড়ি আসবে। বুঝতে পারছেন? এরপরের লাইনটা কি বলছে? গেট রিয়েলি অ্যানয়েড হোয়েন চিলড্রেন ইন্টারাপ্টেড বাই ক্রিয়েটিং এ ফার্স্ট, ফিল্ড অ্যাংরি উইথ দিস ওয়াজ নট, দ্যাট ওয়াজ অ্যারেঞ্জ অর হোয়াট আই এক্সপেক্টেড। মানে কোনো একটা জরুরি বিষয়ে কথা বলার সময় বা কোনো কাজের মাঝখানে বাচ্চারা যখন সামান্য ঝামেলা করে, ফাঁস করে, ঝামেলা করে, কান্নাকাটি করে বা মানে এমন কিছু করলো যাতে তার কাজের ব্যাঘাত ঘটে, তখন রোগী চরম বিরক্ত হয়ে যায় এবং সে প্রচন্ড রেগে গিয়ে মনে মনে ভাবে, আমি তো সবকিছু এভাবে প্ল্যান বা অ্যারেঞ্জ করিনি, আমি তো এমনটা মোটেও প্রত্যাশা করিনি, আমি কাজ করব, আমার ছক ছিল এটা, আর এর মধ্যে সে বাচ্চা ঝামেলা করতেছে। আমার ছক ছিল এই করা, কিন্তু এর মধ্যে আমার মামা শ্বশুর এসে ঝামেলা করছে। তো এইটা আই এম নট
এক্সপেক্টেড দ্যাট, আমি এটা প্রত্যাশা করি না। অর্থাৎ তার ছকের বাইরে সামান্য কিছু ঘটে গেলে সে নিজেকে আর ধরে রাখতে পারে না। তো ওই পেশেন্ট কিন্তু আমাদেরকে বলছিল যে ওই দিন যা ঘটেছিল তা আমি এক্সপেক্ট করিনি। এবার দেখেন খুব মজার একটা প্রুভিং পাওয়া গেছে, খুবই ইম্পর্টেন্ট বলে আমি এই লাইনটা আপনাদের জন্য অ্যাড করেছি। গেট দ্য মিল, ফ্লাই অ্যাট দ্য চিলড্রেন বিকজ দে ডোন্ট কাম অ্যাজ সুন অ্যাজ আই কল, আই এম অন শর্ট ফাস্ট। তো খাবারের টেবিল দেওয়া আছে, দেওয়ার পরে আয় খেয়ে যা, ডাকা মাত্র বাচ্চা আসলো না। ইনার মাথার মধ্যে কেন আমার বাচ্চার সাথে সাথে ছুটে আসলো না? কেবল এই সামান্য কারণে সে প্রচন্ড রেগে গিয়ে বাচ্চাদের উপরে একদম বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এখানে কি লিখছে? ফ্লাই এট দ্য চিলড্রেন, একদম ঝাঁপিয়ে পড়ে, বাঘ যেরকম ঝাঁপ দিয়ে পড়ে এরকম ফ্লাই এট দ্য চিলড্রেন, এটা ফ্রেজ, ফ্লাই এট দ্য চিলড্রেন, একদম ঝাঁপায় পড়ে। রোগী নিজেই স্বীকার করে যে আমি এখন শর্ট ফিউজ বা ফেজ, আমি শর্ট ফিউজের মধ্যে আছি। অর্থাৎ তার ধৈর্যের দেওয়ালটা এতটাই পাতলা হয়ে গেছে যে সামান্য একটা আগুনের ফুলকি মারলে একদম বোমার মতন ভ্রম করে বাস্ট হয়ে পড়ে। বুঝতে পারছেন? তাহলে এটাও কিন্তু একটা ফ্যাসেট, সব স্টেজে আসবে না, এটা আরো পরে। এরপরে যদি আমি হিরোইনামকে আমি লেভেল করে করে আপনাদের সঙ্গে শেয়ার করবো এরপরের লেকচার গুলোতে। এরপরে দেখেন অ্যাঙ্গার নিয়ে আমাদের কি কি রুব্রিক আছে। অ্যাঙ্গার ইন মর্নিং, অ্যাঙ্গার ওয়াকিং অন, অ্যাঙ্গার অল্টারনেটিং উইথ ট্রাঙ্কুয়ালিটি, অ্যাঙ্গার ফ্রম কন্ট্রাডিকশন, অ্যাঙ্গার অ্যাবাউট ডিসঅর্ডার, অ্যাঙ্গার ইজিলি, অ্যাঙ্গার উইথ হিমসেলফ, অ্যাঙ্গার ভায়োলেন্স, অ্যাঙ্গার অন ওয়াকিং, অ্যাঙ্গার ইমপেশেন্ট উইথ অ্যাঙ্গার। এবং এই অ্যাঙ্গারের লেভেল এমন, সে রাগের স্বপ্ন ঘুমের মধ্যেও দেখতে থাকে, ঘুমের মধ্যে রাগের স্বপ্ন দেখতে থাকে, ড্রিমস অ্যাঙ্গার। তারপরে কি? অ্যাঙ্গার এলিমেন্ট ফ্রম মর্টিফিকেশন উইথ অ্যাঙ্গার, এলিমেন্ট ফ্রম মর্টিফিকেশন উইথ অ্যাঙ্গার। এত অ্যাঙ্গার থেকেই তার অসুস্থতা শুরু হয়ে যায়। ঠিক আছে, এরপরে স্লাইডটা দেখেন, ম্যাটেরিয়ালিস্টিক। আমরা ম্যাটেরিয়ালিস্টিক নিয়ে একটু বেশি আলোচনা করব। ছবিটা দেখেন, ছবি দিয়ে রেখেছি। ম্যাটেরিয়ালিস্টিক কি? এর কোর মাইন্ডসেট হলো এরা এমন একটা ব্যক্তির মানসিকতা যিনি সব সময় তার কনসার্ন থাকে কি, সব সময় টাকা পয়সা, জাগতিক ধন সম্পদ। হ্যাঁ, জাগতিক ধন সম্পদ। হ্যাঁ সিয়াম, হ্যাঁ ডেফিনেটলি ম্যাটেরিয়ালিস্টিক তো অনেক মেডিসিন আছে। এই কারণে আর্সেনিকের সাথে আমাদের এই পেশেন্ট অনেকেই, আপনারা যারা আর্সেনিক পড়েছেন তারা বলেছেন যে এটা আর্সেনিকের পেশেন্ট, এমনি নাই। ইভেন দেন মহিলাও কিন্তু আর্সেনিক খাইছে, মহিলা কিন্তু প্রথমে আর্সেনিক খাইছে। ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা চেতনা, আমরা ম্যাটেরিয়ালিস্টিক কি বিষয়টা বুঝতেছি। তাহলে এটা এক ধরনের মানসিকতা বা এই ব্যক্তিত্বের এক ধরনের ধাঁচ, যেখানে তিনি সর্বদা টাকা পয়সা, জাগতিক সম্পদ, হ্যাঁ, তারপরে প্রভুত্ব, সম্পত্তি, অভিজাত্যের প্রতীক, যেমন দামি গাড়ি, বাড়ি, ব্র্যান্ডেড জিনিসপত্র, কিংবা শরীরের আরাম আয়েশ বা পরম ভৌতিক যে সুখ স্বাচ্ছন্দ্যের যে বিষয়গুলো আছে সেই ব্যাপারে বড্ড বেশি আচ্ছন্ন থাকে, চিন্তিত থাকে, অতিমাত্রায় নিমগ্ন থাকে। ইংরেজিটার অর্থ এটাই। হ্যাঁ, তো এই ধরনের মানুষ জীবনের গভীর ও মানবিক মূল্যবোধ গুলোর চেয়ে ধন সম্পদ, টাকা পয়সাটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। প্রায়োরিটি মানে কি? অগ্রাধিকার, সবচেয়ে বেশি প্রায়োরিটি তাদের কাছে। ভালোবাসার কোনো প্রায়োরিটি নাই। কিসের প্রায়োরিটি? ধন সম্পদ, টাকা পয়সা। মানুষের সাথে আন্তরিক সম্পর্ক, সততা, নৈতিকতা, আদর্শ কিংবা এর ভিতরে আত্মিক এবং মানসিক বিকাশের চেয়ে তাদের কাছে দিন শেষে বস্তুগত লাভ ক্ষতি কত হয়েছে এবং ব্যাংক ব্যালেন্সটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এতই ভালোবাসার কথা আপনাদের সাথে বলতেছি, আপনাদের নিয়ে এতই টেনশন আমার কাজ করছে, কেন আপনারা ক্লাস করতেছেন না, কেন টাইম মতো আসছেন না,
কেন এত মেডিসিন পড়ানোর পরে আপনারা কি বলে আপনার চেম্বারে প্রয়োগ করতে পারছেন না, কেন আপনাদের রুগী ভালো হচ্ছে না, এত টেনশনের কথা বলতেছে। আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি যে আরে আপনাদের জন্য আমার এত ভালোবাসা, ভালোবাসা ফাটে যাচ্ছে, কিন্তু দিন শেষে আমি হিসাব করছি যে আমার ক্লাসে কে কে রেজিস্ট্রেশন করছেন। তাহলে এই চিন্তাটা হবে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা। কি বুঝাতে পারলাম? আমি কি এরকম? আচ্ছা যাক, আপনারা যেরকম মনে করেন সেরকমই। হ্যাঁ, তো ম্যাটেরিয়ালিস্টিকের ভাবনাটা এটা, বউকেও ভালোবাসবে কিন্তু দিন শেষে হিসাব হবে যে বউকে তো শ্বশুর বাড়ি পাঠাই দিলাম, কি নিয়ে আসলো সাথে করে, আমের টাইম হইলো, আম কেন শ্বশুর বাড়ি থেকে আসলো না। হ্যাঁ, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা চেতনা। আমরা পরের স্লাইডটাতে যাই। আপনার জন্য একটা খেটে খুঁটে বানাইছি, বুঝছেন, অনেক খাচ্ছি। এই যে ম্যাটেরিয়ালিস্টিকের এই অ্যাট্রিবিউট গুলা থাকে, হ্যাঁ, দেখেন একটু এক নজর দেখে নেন। লাইফ স্টাইল, মাইন্ড সাইট, সোশ্যাল বিহেভিয়ার, কালচার, সোশ্যাল নর্ম, এডুকেশনাল ফোকাস, হ্যাঁ, কনজিউমারিজম, মিডিয়া ইনফ্লুয়েন্স ওয়ার্ক, হ্যাঁ, ক্যারিয়ার প্রায়োরিটি। তো এগুলো কি লাইফ স্টাইল মানে হলো এদের ম্যাটেরিয়ালিস্টিকের কথা বলছে। এদের লাইফ স্টাইল হবে কি, ভালো কাপড় পরতে হবে, লেটেস্ট ডিজাইনের কাপড় পরতে হবে, হ্যাঁ, একদম। এখন তো ধরেন যে অমুক প্রিন্স কোট এইরকম পরে, এই স্টাইলে, হ্যাঁ, শাহরুখ খান এরকম পরে, তাহলে ওইটা আমাকে পরতে হবে। ভালো ভালো গ্যাজেট ব্যবহার করতে হবে। এখন আর এই শাওমি চলবে না, এখন স্যামসং আসছে, আইফোন আসছে, এগুলা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই যে লাইফ স্টাইলটা মারাত্মক হতে হবে। যদিও তার অনেক আছে, অনেক অনেক কিছু আছে, নতুন তার কোনো নেওয়ার কোনো প্রয়োজন নাই, তারপরেও সে করবে। কেন কেন তার প্রয়োজন এটা করার? কারণ হল সোয়াব। এরা ম্যাটেরিয়ালিস্টিক। তাদের একটা মাইন্ডসেট থাকে যেখানে আপনি তুলনা করবেন সাকসেসের সাথে ওয়েলথের। হ্যাঁ, সম্পদকে, ওয়েলথকে এরা সাকসেস মনে করে। এরা তার ওয়েলথের ইকুয়েশনের আগে পিছে হ্যাপিনেসের সাথে এদের কোনো লেনদেন থাকে না। আমার সম্পদ আছে, আমার বাড়িতে সুখ নাই, শান্তি নাই, কোনো প্রবলেম নাই, আমার টাকা আছে মানে আমি সাকসেস। তো এই ধরনের মাইন্ডসেটের লোক আমাদের সমাজে কিন্তু প্রচুর দেখা যায়। দেখা যায় না? বাড়িতে শান্তি নাই, বউকে পিটাচ্ছে, ছেলে গাঁজা খাচ্ছে, এই করতে দেখা দেখি নাই, কিন্তু হ্যাভি ঠাট বাট, নতুন গ্যাজেট, নতুন ঘড়ি, নতুন মোবাইল দেখা যাচ্ছে, সোয়াব শুধু। আছে তো আমাদের সমাজে, কি আমি বললাম কি নাই? ডেফিনেটলি আছে, আপনার আশেপাশে আছে। তো তাদের এই ধরনের সোশ্যাল বিহেভিয়ার থাকে। এখন তারা বন্ধু চুজ করবে। যেমন ধরেন যে বন্ধু চুজের কথা বাদ দেন, আমি একটু উদাহরণ দিই ভালো করে, তাহলে আরো বুঝতে পারবেন। বিয়ে করতে গেল, বিয়ের সম্বন্ধ করতে গেল, ধরেন ছেলের ম্যাটেরিয়ালিস্টিক, বাবা হলো ম্যাটেরিয়ালিস্টিক, মেয়ের বিয়ের সম্বন্ধ নিতে গেল, বা মেয়ের বিয়ে হলে তো পাত্রপক্ষ তো বাংলাদেশের কালচারে ডিমান্ড থাকেই। আপনাদের অঞ্চলে আছে কিনা? আমাদের অঞ্চলে আছে, গাড়ি দিতে পারবে না। আমি মেয়েরটা বাদ দিলাম। ছেলের বাবা, মেয়ের বাবা মনে করেন যে ম্যাটেরিয়ালিস্টিক, তাহলে মেয়ের বাবা মেয়ের পাত্রের সম্বন্ধ করতে গেল, পাত্রের ওখানে গেল, যে সে হিসাব করবে যে পাত্রের ইনকামটা কত, পাত্রের ক্যারেক্টার কি রকম, ফ্যামিলি কি রকম, এগুলা কিন্তু তার কাছে আসবে না, আসে মানে কিছু যায় আসে না। তার কাছে গুরুত্ব হলো উপরি কত। সরকারি সে ঠিক আছে, সে পিওন, কিন্তু সে কোন কোন ডিপার্টমেন্টের পিওনের বেশি ইনকাম? কোন ডিপার্টমেন্ট বলেন তো? একটা ডিপার্টমেন্টের নাম বলেন তো। সচিবালয় না? সচিবালয় আমাদের বোর্ডেও ধরেন সচিবালয়ের পিওন, এদের ইনকাম বেশি। মেয়ের মনে করেন মাস্টার ডিগ্রি, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস, তারপরেও সে সচিবালয়ের পিওন। পিওন দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশন করেছে বা ইন্টারমিডিয়েট পাস করে ঢুকেছে, তার সাথে দিয়ে দিবে। কেন? মাস শেষে তার ইনকাম উপরি অনেক ভালো। সে দেখবে না সে কোন ফ্যামিলি থেকে আসছে, এগুলো তার কাছে কিছু আসে যায় না। তার কাছে গুরুত্ব হচ্ছে পাত্র কতটা কামাই করে। তাহলে ফ্রেন্ড পছন্দও কিন্তু সে করবে তার স্ট্যাটাসের উপরে বেসিস করে। কোন গাড়িতে আমার ফ্রেন্ড ঘুরে, আমি তার সাথে বন্ধুত্ব করব, সে কোন গাড়িতে ঘুরে,
কোন রেস্টুরেন্টে খেতে যায়, ঠিক আছে, এইরকম। তো বিয়ের ক্ষেত্রে ক্যারেক্টারাল বা বিহেভিয়ারাল কোনো কিছু তার মাথায় আসবে না, ওগুলা চুলায় যাক, এগুলা তার কাছে মূল্যহীন। বুঝতে পারছেন? তো কালচারাল এন্ড সোশ্যাল নর্মস, আমাদের কালচার এবং আমাদের ধর্ম আমাদেরকে কি শেখায়? আমাদের ধর্ম কি বলে? তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই নাও, অত ওর বেশি নিও না। প্রত্যেকটা ধর্ম, আমাদের ইসলাম ধর্ম বলে না, হিন্দু ধর্মও বলেন, আমাদের দাদারা আছেন তারা, আমি ভুল বললে বলুক, তারা কিন্তু বলে যে যতটুকু প্রয়োজন ততটুকু তুমি কনজিউম করো, ততটুকু তুমি উপার্জন করো, কিছুটা সঞ্চয় রাখো। কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক যারা ব্যক্তি তারা এই বিষয়টাকে মানবে না। হ্যাঁ, তো এই ধর্মগ্রন্থগুলার মূল জায়গা যদি আপনি থিম দেখেন তাহলে দেখবেন যে ওখানে কিন্তু বলাই আছে যে ম্যাটেরিয়ালিস্টিক বিষয়বস্তুগুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ এবং এটা কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যায়, এটা এক ধরনের চাপ। এবং এরা দেখবেন যে অনেক বেশি রোগাক্রান্ত হয়ে পড়ে, অল্পতেই হয়ে পড়ে। হ্যাঁ, এমন এমন রোগ হয় সেখানে অনেক বাড়িয়ে যায়। এরপরে স্লাইডটাতে আমরা যাই। তো ম্যাটেরিয়ালিস্টিক লোকজন, আমাদের এখন প্রশ্ন হলো এই লোকজন কেন হয়? হিরোইনামের লোকজন কেন, আচ্ছা এটা বাদ দেন, হিরোইন মানুষ আসলে কেন খায়? হিরোইন মানুষ কেন খায়? নেশা করার জন্য। নেশা কারা করে? সাধারণ, আমি আপনি তো নেশা করি না, সাধারণ মানুষ তো নেশা করে না। যার কাছে মনে হয় তারাই নেশা করে, যার কাছে মনে হয় যে জীবনে আর কিছু নাই, আর কিছু নাই, তখন এই মানুষরা এই বিপথে চলে যায়, অ্যাডিকশনের দিকে যায়। সুতরাং ম্যাটেরিয়ালিজম হলো তাদের কাছে বস্তুবাদ আসলে কোনো সাধারণ লোভ না, বরং তাদের ভিতরে এক ধরনের চরম শূন্যতা, একটা কি বলবো, কম্পেনসেশন ফর ইনার এমটিনেস। ঠিক আছে, মনের ভিতরে যখন একদম ফাঁকা হয়ে যায় তখন সে বাহিরের জিনিসগুলা ধরে বাঁচতে চায়। চলুন এর ভেতরে তিনটা মূল কারণ আমরা একটু বুঝে নিই, এখানে দেওয়া আছে। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে এ ওয়ে টু ফিড দা ভাইড ক্রিয়েটেড বাই ইমোশনাল নামনেস, ট্রমা এন্ড ডিসকানেক্টেড ফ্রম অথেন্টিক ফিলিং। কি হয়েছে? তীব্র মানসিক আঘাত, ট্রমা, হ্যাঁ, মনের চরম অনুভূতিশীলতা, অবসতা, ইমোশনাল নামনেস, এবং নিজের আসল ও স্বাভাবিক অনুভূতির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ডিসকানেক্টেড হয়ে যায় আর কি। তো এর ফলে রোগীর ভিতরে বা এই হিরোইনাম ব্যক্তির ভিতরে এক বিশাল শূন্যতা, একদম খা খা করতে থাকে, হাহাকার সৃষ্টি হয়ে যায়। আর বাহিরের এত টাকা পয়সা, ধন সম্পত্তি বা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য হলো সেই ভেতরের গভীর ক্ষত বা শূন্যতাকে কি করে, ঢেকে রাখে, পূর্ণ করার একটা কৃত্রিম মাধ্যম তৈরি হয়ে যায়। দুই নাম্বারটা কি? দুই নাম্বার হচ্ছে বিল্ড এ ফলস সেন্সেশন অফ আইডেন্টি। রোগী যখন নিজের আসল অস্তিত্ব বা আত্মপরিচয় হারিয়ে ফেলে তখন সে সমাজে টিকে থাকতে, সমাজে প্রতিষ্ঠিত হতে না, সমাজে বেঁচে থাকতে, টিকে থাকতে, তার দামি গাড়ি, বাড়ি, অর্থ সম্পদ, হ্যাঁ, মানে তার এই যে শান শওকতের প্রদর্শনীর মাধ্যমে নিজের চারপাশে একটা মিথ্যা বা ছদ্ম আভিজাত্যের পরিচয়, ফলস আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করে। আর তিন নাম্বারটা কি? কন্ট্রোলিং রিয়েলি দ্যাট ওভারওয়াইজ ফিলিং আনবিয়ারেবল। মানে তার চারপাশে যে বাস্তব জীবন তা তার কাছে এতটাই যন্ত্রণাদায়ক, এতটাই আনবিয়ারেবল, অসহ্য মনে হয় যে সে আর নিতে পারে না। তাই সে অর্থ এবং বস্তুগত শক্তির জোরে নিজের চারপাশের পরিস্থিতি বা বাস্তবতাকে কৃত্রিম উপায়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কন্ট্রোলিং রিয়েলিটিতে রাখার চেষ্টা করে, যাতে কোনো কিছু তাকে নতুন করে আঘাত করতে না পারে। এই কারণে সে কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়, এই তিনটা কারণে। তাহলে এটার যদি আমরা সামারাইজ করি তাহলে দাঁড়ায়, when inner purpose is lost
আউটার থিংস সিমস টু বি অর্থ চ্যালেঞ্জিং টু। মানে মানুষের জীবনের ভিতরে আসল উদ্দেশ্য বা আত্মিক লক্ষ্য যখন হারিয়ে যায়, তখন বাহিরের জাগতিক জিনিসগুলো তার কাছে আঁকড়ে ধরে বেঁচে থাকার একমাত্র অবলম্বন মনে হয়। বুঝতে পারছেন? এটা হলো ম্যাটেরিয়ালিস্টিক ধারণা। আরো বিষয়বস্তুগুলো আছে, সেই বিষয়বস্তুগুলা সবকিছু ডিকোড করা আমার জন্য তো একটু বিষয়, আমাকে সময় দিলাম এগুলো করতে পারি, খুব কম সময় নিয়ে আপনাদের জন্য লেকচার গুলা রেডি করতে হয়, তো এই কারণে এই হয় আর কি। তো মোটামুটি এরকমই আলোচনা ছিল আহ হিরোই নামের। হ্যাঁ, তো এটাই আর কি হিরোই নাম। কি আপনারা কি কিছু বুঝতে পেরেছেন হিরোই নাম নিয়ে, যে হিরোই নাম এরকম হতে পারে বা হিরোই নাম পার্সনটা এরকম? মনে হয় কিছু কি আইডিয়া আসছে? আপনারা চলে যান না, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা আপনাদের জন্য আছে। আমি জাস্ট ক্লোজিং এর আগে একটু জেনে নিতে চাই হিরোই নাম সম্পর্কে আপনাদের কিরকম কি ইয়ে হলো, আইডিয়া আসলো। আইডিয়া কি নিতে পারলেন? আর এটা তো ওই আর্সেনিকের সাথে বলা যায় হ্যাঁ, কাছাকাছি চলে যাচ্ছে হ্যাঁ, আর্সেনিকের এরকম। জাত ভাই। হ্যাঁ, আর্সেনিকের খুব জাত ভাই। আর্সেনিক দিয়ে আমরা অনেক সময় রেসপন্স না পেলে হিরোইন নাম খুব কাছাকাছি আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা একটু আধ্যাত্মিক আলোচনার দিকে চলে যাই। একটু সায়েন্টিফিক, একটু জটিল মনে হতে পারে। আমরা হোমিওপ্যাথি করি কেন করি? আমরা হোমিওপ্যাথিকে মনে করি যে হোমিওপ্যাথি হচ্ছে ম্যাজিক কিওর করে, ম্যাজিক মেডিসিন। হ্যাঁ, তো এইগুলো আসলে ভাবার কারণ নাই। হোমিওপ্যাথি বেসিক্যালি পিওর সায়েন্স, তার সাথে ফিলোসফি এবং আর্ট আছে, সেটা হলো পার্শিয়াল, পাশাপাশি আর কি, পার্শিয়াল বলবো না, পাশাপাশি। কিন্তু আমরা আজকে এই বেসিক জিনিসটা বুঝবো। এই বেসিক জিনিসটা এই একটা সুন্দর চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং রিলেশন বিটুইন এনার্জি এবং ম্যাটার, এই বিষয়টা আমরা যদি জানি, আইনস্টাইনের সূত্র ইকুয়াল টু এমসি স্কয়ার, যে আপনারা একটু চোখ বুলায় নেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, কোথাও পাবেন না। হ্যাঁ, কোথাও ওইভাবে পাবেন না। আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি। আমি কঠিন করে বুঝাবো না, আজকে খুব ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি, জাস্ট একটু বোঝেন। তো আইনস্টাইনের সূত্র কি? আইনস্টাইনের সূত্র, আইনস্টাইনকে তো চেনেন, এখানে আইনস্টাইনকে চেনেন না কি আছেন? এটা বলেন দেখি। চিনি, সবাই চিনি। কে চিনেন না হাত তোলেন। বিজ্ঞানী আইনস্টাইনের নাম তো সবাই শুনেছে নাকি? এই এই আইনস্টাইন সাহেবের খুবই জনপ্রিয় এবং খুবই রিসার্চেবল একটা সূত্র হলো ই ইকুয়াল টু এমসি স্কয়ার। এখানে ই মানে হচ্ছে ই ফর এনার্জি, এম ফর মাস, ব্র্যাকেটে এটাকে আমরা লিখতে পারি ম্যাটার, সি ফর কনস্ট্যান্ট অফ এনার্জি। তো আইনস্টাইন কি বলেছেন? আইনস্টাইন বলেছেন ম্যাটার এন্ড এনার্জি আর ইন্টারচেঞ্জেবল। দেখেন আমি দুই পাশে, এই পাশে ম্যাটার দিয়ে রেখেছি, এই পাশে এনার্জি দিয়ে রেখেছি। সূত্র একই হলো, দুইটা ইন্টারচেঞ্জেবল, মানে এনার্জি ইকুয়াল টু ম্যাটার। এটা বুঝতে হবে। এখন আমরা বুঝবো যে ম্যাটারটা কি, হোয়াট ইজ ম্যাটার। খুব ভালো করে বোঝেন, হোয়াট ইজ ম্যাটার, ম্যাটারটা কি। আমাদের বডি, আমাদের যেটা গ্রস বডি, আমরা যেটা ফিজিক্যাল বডি আমাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটাকে আমরা ম্যাটার বলবো। ম্যাটার হলো এরকম জিনিস যেটা দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, সেটা হচ্ছে ম্যাটার। ঠিক আছে? তো আমরা এই যে এনার্জি আমাদের আছে, আমাদের যে শক্তি আছে, এই শক্তিটা আমরা কোথায় থেকে পাই? আমরা জীবিত আছি কারণ আমরা বলি যে আমাদের ভাইটাল ফোর্স অ্যাক্টিভ আছে। আর ভাইটাল ফোর্সটা কি করে? ভাইটাল ফোর্স হচ্ছে আমাদের মাইন্ড আর বডিকে সমন্বিত রাখে, একসাথে সমন্বয় করে, তাই না? তো মাইন্ড কিভাবে চিনবো, মাইন্ড কিভাবে চিনবো, এই বিষয়গুলো আমরা বুঝি। আমরা কেন শুধু মাইন্ডটাকে প্রায়োরিটি দিই, এই উত্তরগুলো কিন্তু আমার এই আলোচনায় আপনারা পাবেন। তো মাইন্ড কিভাবে চিন্তা করে, মাইন্ড কিভাবে চিন্তা করে, কি চিন্তা করে, সেটা কি আমরা দেখতে পাই? আমাদের বডিতে বডিতে কিছু হলে আমরা দেখতে পাই, কিন্তু আমার মাইন্ডে কি চলছে, আমি কি চিন্তা করতেছি, আমার লেকচার গুলার সময় আপনার মন কোন দিকে আছে, এটা কি আমি দেখতে পাবো? না না স্যার। স্যার, দেখতে পাবো না। কিন্তু আমার বডিতে কিছু হলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ম্যাটার, আর আমরা যা দেখতে পাচ্ছি না
সেটা হচ্ছে এনার্জি। ভাইটাল ফোর্স তাহলে একটা এনার্জি নাকি? ইয়েস, ইয়েস স্যার। তাহলে আইনস্টাইনের বিখ্যাত সমীকরণটা আমরা যেটা বললাম ইকুয়াল টু এমসি স্কয়ার। তো আপাত দৃষ্টিতে এটা পদার্থবিজ্ঞানে এটা আসলে একটা জটিল সূত্র। এটা মানে প্রুভিং করা একটা লেভেল পর্যন্ত সম্ভব হয়নি। তো এটা আমাদের মানব দেহের এবং মনের মধ্যেকার গভীর মনস্তাত্ত্বিক সম্পর্ক বুঝাতে একটা মানে কি বলবো একটা মিরাক্কেলাস একটা লাইট এখান থেকে কিন্তু পাওয়া যায়। এই সূত্রে এম হলো মাস। এম মানে বললাম মাস, তাই না? মাস মানে হলো ভর, যাকে আমরা বস্তু বলি বা ম্যাটার বলি। হ্যাঁ, তো আমাদের এই দৃশ্যমান যে রক্ত মাংসের শরীরটা, এটাই হলো এই বস্তু। অন্যদিকে ই হলো এনার্জি বা শক্তি, যা আমাদের অদৃশ্য মন বা অবচেতন চেতনার প্রতীক। আমাদের শরীর যদি কোনো একটা মোবাইল ফোন ম্যাটার, হ্যাঁ, তবে আমাদের মন বা জীবনী শক্তি হবে তার ভিতরে চলা অদৃশ্য একটা নেটওয়ার্ক। আপনার এই যে দেখেন এটা মোবাইল ফোন, হ্যাঁ, মোবাইল ফোনে আপনি কল দিলেন, কোথেকে কল বাজে উঠলো? আপনি ভিডিও কল দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছি, কোথেকে দেখতে পাচ্ছি? তার মানে এর মধ্যে যে একটা নেটওয়ার্ক, অদৃশ্য নেটওয়ার্ক, সেটা হলো এনার্জি বা চার্জ। আমাদের জীবনের শক্তিটাও কিন্তু সেরকম। তাহলে এই মোবাইলের মতন বডিটা হলো ম্যাটার আমাদের, আর আমাদের জীবনের শক্তিটা হচ্ছে এনার্জি। তো মোবাইল যতই দামি হোক, নেটওয়ার্ক না থাকলে সে কিন্তু অচল। তো মনের স্পন্দন ছাড়া এই শরীরটাও কিন্তু সেরকম প্রাণহীন একটা জড় বস্তু মাত্র। অনেক ডাক্তারই প্রশ্ন করেন, অনেকেই আমাকে বলেন যে ডাক্তার সাহেব আপনি শুধু এত মাইন্ড মাইন্ড করেন কেন? মাইন্ড ছাড়া এই যে রেপার্টরিতে আরো যে 30-35টা চ্যাপ্টার আছে সেটা আপনি বলেন না কেন? সেটাই আপনি শেখান না কেন? হাত পা ব্যথা বা মাথা ব্যথার মতো শারীরিক কষ্টগুলা কি বড় নয়? হ্যাঁ, অবশ্যই বড়। রুগী তো ওই কষ্ট নিয়ে আমার কাছে আসে। তবে আমরা কেবল রোগের বাহ্যিক রূপটা দেখি না, বরং রোগটার জন্ম যেখান থেকে সেই এনার্জি লেভেলের বা সূক্ষ্ম স্তরে গিয়ে চিন্তা করি। আমি কি বুঝাতে পারলাম? খুব সূক্ষ্ম লেভেলে চিন্তা করি। আমরা রোগটা দেখি, ক্যান্সারটাও দেখি, টিউমারটাও দেখি, কিন্তু আমরা দেখি ওই ডিজিজটার একদম এনার্জি লেভেলে, সূক্ষ্ম স্তরে যে মানুষের মন এবং শরীর কিন্তু আলাদা কিছু না। মনের ভেতরে যখন তোলপাড়, শরীরের ভাষায় সেই রিফ্লেকশন বা প্রতিফলিত হয়। যেমন ধরুন কোনো কারণে আপনার মনে তীব্র ভয় বা অ্যাংজাইটি কাজ করছে, মস্তিষ্কের ফিজিক্যাল স্ট্রাকচার কিন্তু কোনো ক্ষতি হয়নি, অথচ মনের সেই অস্থিরতার কারণে আপনার বুক ধরপড় ধরপড় করছে, পেটের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেল, হঠাৎ করে অস্থিরতা শুরু হয়ে গেল। ঠিক এমন ভাবে মানে এর মানে আমি কি বলতেছিলাম যে ধরে আমি আরেকটু উদাহরণ দিই। ধরেন যে আপনি সে কোনো একটা কাজ চুরি করে করছেন। ধরেন যে আপনি কোনো একটা মেয়ের সাথে খুব খুশ গল্প করছেন, হঠাৎ করে আপনার মিসেস আপনাকে ধরে ফেললো। ঠিক আছে, 80-90% দেখবেন যে সে অসুস্থতার মধ্যে পড়ে যায়। তার ফিজিক্যাল লেভেলে কোনো ইয়ে হবে না, পেটের মধ্যে মোচড় দেওয়া শুরু হয়ে পড়ে। আমি আপনাদেরকে সবসময় বলেছি যে পেটের প্রবলেম মানে রিলেশনশিপের প্রবলেম। হ্যাঁ, আমরা সাইকোডিনামিক্স এই কারণে করি। যার পেট নিয়ে সমস্যা আছে, আইবিএস নিয়ে সমস্যা আছে, সেখানে দেখবেন যে তার ফ্যামিলির সাথে কোনো না কোনো একটা গ্যাঞ্জাম আছে, কোনো না কোনো একটা ঝামেলা সেখানে করে আছে। তো যাক, আমি যেখানে যে জায়গাটা বলতেছি যে আপনার মনের অস্থিরতার কারণে আপনার বুক ধরপড় হয়ে গেল, পেটের মধ্যে অস্বস্তি শুরু হয়ে গেল। ঠিক এর উল্টাটাও ঘটে যখন আপনার প্রচন্ড মানে ধুম জ্বর আসবে। তো জ্বর তো হচ্ছে একটা ফিজিক্যাল এলিমেন্ট, তাই না? কোনো একটা ফিজিক্যাল ইয়ার কারণে তখন দেখবেন আপনার মন কিন্তু একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে। আমরা দেখি না অনেক মেডিসিন, ডেলফিনিয়াম দেখি, ওপিয়াম দেখি, ডাল হয়ে পড়ে যায়। তখন কি হয়? আপনার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, আপনি চান যে চুপচাপ বিছানায় শুয়ে থাকতে। অর্থাৎ শরীর ও মন প্রতিনিয়ত একে অপরের ফর্মে প্রকাশ করছে। তো সবচেয়ে চমৎকার বিষয় হলো
আমাদের শরীর কোনো রোগে আক্রান্ত হওয়ার আগেই আমাদের মন বা এনার্জি লেভেল সে সংকট পেয়ে যায়। এটা মাথার মধ্যে রাখবেন। আপনি আপনার শরীরে কোনো একটা ডিজিজ তৈরি হবে, কোনো একটা প্যাথোলজি তৈরি হবে, আপনি কিছু দ্বারা ইনফেক্টেড হবেন, আগে ভাগে আপনার মন বা আপনার এনার্জি লেভেল সে সংকেত, সে সিগন্যাল পেয়ে যাবে। যেমন ধরেন আগামীকাল হয়তো আপনার প্রচন্ড জ্বর আসবে, যার কোনো বাহ্যিক লক্ষণ বা তাপমাত্রা আজ কিন্তু আপনার বডিতে থার্মোমিটারে কিন্তু ধরা পড়বে না, কিন্তু আজ বিকাল থেকে আপনার মন সংকেত দিবে যে আমার শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, কেমন জানি মনে হচ্ছে আমার মনে হয় কালকে জ্বর আসার, মনে হয় অফিসে যেতে পারবো না, কালকে মনে হয় আমার জ্বর চলে আসবে। এই যে গ্রস বডি মানে স্থূল শরীর রোগ আসার আগেই মনের যে আগাম আভাস, এটাই হলো আমাদের ভাইটাল কোড, আমাদের জীবন শক্তির স্বতঃস্ফূর্ত প্রকাশ, স্পন্টেনিটি। এটাকেই বলা হচ্ছে স্পন্টেনিটি। আমি যখন ইংরেজি গুলো উচ্চারণ করবেন, আমার ইংরেজি উচ্চারণ খুব খারাপ, তারপরেও আমি আপনাদেরকে বলবো আমার সাথে সাথে আপনারা ইংরেজি উচ্চারণ করবেন। স্পন্টেনিটি ভাইটাল কোড অটোমেটিক আপনাকে বলে দিবে। তো মানুষের শরীরকে জোর করে নিয়ন্ত্রণ করা গেলেও মনের অভিব্যক্তি সব সময় একদম খাঁটি পিওর থাকে এবং স্পন্টেনিটি তার মধ্যে থাকে। হোমিওপ্যাথির ঠিক এই এনার্জি লেভেলের সূক্ষ্ম পরিবর্তনটা সবার আগে ক্যাচ করে বা ধারণ করতে পারে, ফলে রোগটি শরীরের স্থায়ী রূপ নেওয়ার আগেই এই প্রাথমিক স্তরে সঠিক ওষুধ দিয়ে তাকে রুখে দেওয়া সম্ভব। আপনি যদি আগেই দিয়ে দেন কাজ হয়ে যাবে। আর মনের এই অসীম গুরুত্ব এবং গভীরতা উপলব্ধি করেই আমাদের মহামতি কেন্ট তার বিখ্যাত গ্রন্থ, হ্যাঁ, তার বিখ্যাত কেন্টের রেপার্টরিতে মাইন্ড চ্যাপ্টারটাকে সবার প্রথমে দিয়েছে। আপনি যদি অ্যালফাবেটিক্যালি সাজানো থাকতো তাহলে প্রথমে কিন্তু মাইন্ড আসতো না, প্রথমে অ্যাবডোমেনই আসতো। ঠিক আছে, অর্গাননেও কিন্তু এই বিষয়গুলো বলা আছে। আমি বারবার বলি আমার অর্গানন নিয়ে অনেক বড় লেকচার আছে, আমি এই লেকচারগুলো দিব সুযোগ করে। আজকে কয়েকটা বলি। আপনি অর্গাননের যদি অ্যাফোরিজম নাম্বার 221-এ যান, 210-এ যান, তাহলে এখানে বলা আছে কি, যাই হোক না কেন মানসিক রোগগুলো কিন্তু অন্য সমস্ত রোগ থেকে সম্পূর্ণ আলাদা বিচ্ছিন্ন কোন শ্রেণীর রোগ নয়। কারণ তথাকথিত অন্যান্য সমস্ত শারীরিক বা দৈহিক রোগ কর্পোরাল ডিজিজ, এখানে লেখা আছে, হ্যাঁ, কর্পোরাল ডিজিজ মানুষের মন এবং মেজাজ বা মানসিকতার প্রবণতা, ডিসপোজিশন যেটাকে বলে, অবস্থা সবসময় পরিবর্তন হয়। তাই যে সমস্ত কেসে আমাদের আরোগ্য করার জন্য ডাকা হোক না কেন, আমরা রোগীর একটা নিখুঁত ও নির্ভুল চিত্র মানে অ্যাকুরেট পিকচার তৈরি করতে চাই। তবে লক্ষণের সামগ্রিকতার পাশাপাশি রোগীর মানসিক মেজাজ ও প্রবণতার অবস্থাকে অত্যন্ত বিশেষভাবে লক্ষ্য করতে হবে। কে বলেছে? অর্গানন কে লিখছে? মহাত্মা হ্যানিম্যান, পরম আমাদের মহান পিতা, তিনি বলে গেছেন, যাতে যাতে করে সেই চিত্রের উপরে ভিত্তি করে রোগীকে হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী সাফল্যের সাথে চিকিৎসা করা সম্ভব হয়। তার মানে কি বলেছেন? তিনি বলেছেন শরীরের রোগেও সবসময় মানসিক অবস্থার পরিবর্তন হয়। আমি বলিনি, হ্যানিম্যান বলে গেছেন। আমরা এগুলাকে কোনো গুরুত্ব দিই না, অ্যাফোরিজম তো পড়ি না। তারপরে 211-তে উনি কি বলেছেন? 211-তে বলেছেন রোগীর মানসিক মেজাজ, স্বভাব বা মানসিক প্রবণতার অবস্থা মানে স্টেট অফ ডিসপোজিশন প্রায়শই একটি কি লিখেছে এখানে? প্রায়শই একটি সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে প্রধানতম এবং চূড়ান্ত নির্ধারকের ভূমিকা পালন করে। মানে রোগীর মানসিক অবস্থায় হোমিওপ্যাথি ওষুধের নির্বাচনের প্রধান নির্ধারক। কত নম্বরে বলে গেছেন? 211-তে। এরপরে 12-তে তিনি কি বললেন? 12-তে তিনি বললেন যে মন এবং মেজাজ এই পরিবর্তিত অবস্থা ওষুধ নির্বাচনের জন্য অপরিহার্য। কারণ এই পৃথিবীতে এমন কোন শক্তিশালী ওষুধ বা মেডিসিন নেই যা কোনো সুস্থ মানুষের উপরে প্রুভিং বা পরীক্ষা করার সময় তার মন বা মেজাজের স্বাভাবিক অবস্থাকে অত্যন্ত স্পষ্ট ভাবে পরিবর্তন করে না। মানে কি? মানসিক অবস্থায় সমস্ত রোগের প্রধান লক্ষণ, এই কথাই তিনি বলে গেছেন। তাহলে যখন মনের স্তরে এনার্জি টু এনার্জিতে চিকিৎসা হয়, তখন
ফল গতি আসে। এই যে এখন আপনি বলবেন, আমি যে গতদিন আমরা আপনাকে বললাম, আমাদের কেসটাতে কি বললাম, যে 4 ডিগ্রি মেডিসিন উইদিন 12 আওয়ার কি হলো, উইদিন 12 আওয়ার ভালো হয়ে গেল। তো সবাই বললেন যে স্যার এগুলো কি গাঁজাঘুরি কথা বলেন, অপারেটিভ কেস। আমরা হোমিওপ্যাথিতে এটা দেখি কেন কাজ করে, এইটা এই চিত্রের মাধ্যমে বোঝানো আছে, বুঝছেন? আমি একটু আগে, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না প্রথম প্রথম ইয়েতে, আমার এই ভিডিওগুলো আবার শুনেন। এখানে কি হচ্ছে, মডার্ন মেডিসিন গুলা কি হচ্ছে, মডার্ন মেডিসিন আমরা কি করছি, মডার্ন মেডিসিন কি দিয়ে তৈরি হয়, আপনি প্যারাসিটামল কথা ভাবেন, প্যারাসিটামল, প্যারাসিটামল কি দিয়ে তৈরি যেন, সাবস্টেন্স কি প্যারাসিটামলের, ভুলে গেলাম যে। স্যার প্যারাসিটামলটাই ওর সাবস্টেন্স। প্যারাসিটামল কি, প্যারাসিটামল সাবস্টেন্স, আচ্ছা হলো। তো প্যারাসিটামল সাবস্টেন্স সেই ম্যাটার দিয়ে তৈরি হচ্ছে, তাই না? প্যারাসিটামল ম্যাটার দিয়ে তৈরি হচ্ছে। তো এই ম্যাটারের কাজ কি করছে, ফিজিক্যাল বডিও হচ্ছে এক ধরনের ম্যাটার, এই বডিটাও ম্যাটার। তো এই বডি ম্যাটার সে কি করছে, এই কাজ যখন তার বডিতে করছে একটা নির্দিষ্ট সময়, এই যে দেখেন এখানে আমি কি দিয়েছি, স্লাইডে দিয়েছি নিড ফিক্স টাইম, নির্দিষ্ট সময় কাজ। আপনি প্যারাসিটামল খাওয়ালে আপনার জ্বর কতক্ষণ ভালো থাকে, 6 থেকে 8 ঘন্টা, তাই না? এই 6 থেকে 8 ঘন্টায় তার বডিতে, কারণ ম্যাটারের উপরে কাজ করছে, ফিক্স টাইমের উপরে কাজ করছে, ঠিক আছে? এবার আমাদের হোমিও ওষুধে কি থাকতেছে, হোমিও ওষুধে কি থাকে, এনার্জি থাকে, কি ভুলে গেছেন? হোমিও ওষুধে এনার্জি থাকে স্যার। এবার আপনি এই এনার্জি আলা জিনিস আপনি কি করছেন, ফিজিক্যাল জেনারেল ক্লিনিক্যাল কন্ডিশনের উপরে, হঠাৎ জ্বর চলে আসছে, এখন এক দিয়ে দিয়েছেন, সকালবেলা পিচকারিতে পায়খানা করছে, পডোফাইলাম দিচ্ছেন, তাহলে কি হলো, আপনি ফিজিক্যাল জেনারেল দিচ্ছেন, ক্লিনিক্যাল কন্ডিশন, যেটা বেসিক্যালি একটা ম্যাটার। আপনার রুচি হচ্ছে না, আপনি চেলেডিনিয়াম দিচ্ছেন, নাক্স ভূমিকা দিচ্ছেন, চায়না দিচ্ছেন, দুর্বলতা কাটছে না, আলফা আলফা দিচ্ছেন, তার মানে কি আপনি ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা করতেছেন। আমি ই=mc স্কয়ার কেন আপনাদেরকে বুঝালাম, যখন আপনি ম্যাটার দিয়ে ম্যাটারকে ট্রিটমেন্ট করতেছেন, তখন এটা কিন্তু এভারেজ স্পিডে কাজ করবে। আপনার পডোফাইলাম খাওয়ালেন, পায়খানা তারপরে ভালো হলো, ঠিক আছে? পাইলসের এই রোগীকে আপনি অ্যাসিড নাইট খাওয়াচ্ছেন, এভারেজ স্পিডে ভালো হচ্ছে 7 দিন 10 দিন 15 দিন। কিন্তু আপনি যখন হোমিওপ্যাথিটাকে এনার্জি লেভেলে সিলেকশন করতে পারতেছেন, হোমিও মেডিসিনটা সিলেকশন করছেন এনার্জি লেভেলে, এনার্জি লেভেলটা আপনি বুঝতেছেন কোথায় থেকে, মাইন্ড থেকে, তাই না? মাইন্ড পড়তে যে রোগীর ব্যক্তিত্ব, রোগীর আদার্স ইয়ানে, হ্যাঁ, তখন কি হচ্ছে, তখন সেটা এনার্জি লেভেলের সিলেকশন থাকছে, সেটাতে আপনি কি দিচ্ছেন, মেন্টাল স্টেট। আর মেডিসিনের তো এনার্জি থাকতেছেই, আর আপনি মাইন্ড স্টেট, মেন্টাল স্টেট ধরে আপনি এনার্জি নিয়ে যখন মেডিসিন দিচ্ছেন, তখন এটা সুপার রকেটের মতন কাজ করছে। আমি তো সব সিনিলিমাম করতে পারি না, এটা আমার পক্ষে সম্ভব, আমি সব ট্রিটমেন্ট করতে পারবো, ডেফিনেটলি পারবো না। তো যতখানি আমি পারি, যখন এনার্জির সাথে এনার্জি ম্যাচিং হয়ে যায়, একদম ম্যাজিকের মতন কাজ হয়ে যায়, যেটাকে আমরা লেমন ল্যাঙ্গুয়েজ ম্যাজিক বলি। এই ম্যাজিক ওয়ার্ডটা আমাদের হোমিওপ্যাথদের জন্য একবার নির্বোধের মতন কথা। আরে এনার্জির সাথে এনার্জি মিলেছে বলেই তো কাজ করেছে, এটা সায়েন্স, নট ম্যাজিক। কিন্তু অ্যাক্ট করেছে ম্যাজিকটা, মানে সুপার স্পিডে কাজ করছে, বুঝতে পারছেন? তাহলে হোমিওপ্যাথি হলো, মেডিসিন হলো এনার্জি, ট্রিটিং মাইন্ড এটাও হলো এনার্জি, বিকজ এনি কাইন্ড অফ এনার্জি স্টিমুলেট দ্য স্পিড অফ লাইট। যে কোনো এনার্জি চলে কিভাবে, লাইটের স্পিডে চলে, এনার্জি ইজ লাইট। এই জন্য আমরা রেজাল্ট, সো উই গেট ফাস্টেস্ট রেজাল্ট, আমরা খুব দ্রুত রেজাল্ট পাই। তাহলে আপনি রোগীর এনার্জি লেভেল যদি সিলেক্ট করতে পারেন, ওই এনার্জি লেভেল দিয়ে মেডিসিন দিবেন, দেখবেন যে লাইটের গতিতে কাজ হবে। আমরা তো 5 মিনিট 10 মিনিট পরে রেজাল্ট পাচ্ছি, আপনি সেকেন্ডের মধ্যে রেজাল্ট পাবেন। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার, আপনার ক্লাস এতদিন করেছি, কিন্তু এত গভীরভাবে এনার্জি টু এনার্জি চিন্তা করিনি। এটাই হলো এনার্জির থিম। তো এই কারণে আপনাদেরকে লেগে থাকতে হবে, হ্যাঁ, আপনাদের সুখে থাকলে হবে না। আর আমি বারবারই বলছি, এটা আমার একটা ইয়েও হলো যে
ক্লাস একদম টাইম মতো আসবেন, এটা ডেকোরাম, ডেকোরাম পূরণ করতে হবে। তারেক জিয়া সিলেট বিমানবন্দরে গেলেন, ওখানকার এমপি তাকে ধরতে গেলেন, এই ওয়েলকাম জানাতে গেলেন। তো ওখানে তারেক জিয়া তাকে বললেন, এমপি সাহেব আপনি এখানে কি করছেন, এখন না সংসদ চলছে। এমপি লজ্জায় পড়ে গেলেন, বাধ্য হয়ে সাথে সাথে ঠিক পরের ফ্লাইট ধরে তিনি সংসদে এসে আসলেন। তার মানে সবকিছু চলতে গেলে একটা ডেকোরাম আছে, সেই ডেকোরাম অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, তো যে কাজেই থাকুক সবারই প্রবলেম থাকবে, আমিও প্রবলেমের মধ্যে থাকি, কিন্তু আপনাকে প্রায়োরিটি সেট করে আসতে হবে। আমরা যদি এই ডিসিপ্লিনটাই যদি না আনতে পারি, আমরা হোমিওপ্যাথিতে আগাতে পারবো না। অনেক অনেক এনার্জি এখনো আমার আপনাদেরকে দেওয়ার বাকি আছে। আপনারা যদি নিতে চান তাহলে ডেফিনেটলি সব কাজ বাদ দিয়ে টাইম মতো এই ক্লাসে আসবেন, এটাই প্রত্যাশা করি। তো ঠিক আছে, কেউ খারাপ কিছু মনে করেন না। আগামীকাল যদি আমি ক্লাস নিতে পারি আমি জানিয়ে দিব, নেওয়ার চান্স আছে, কিন্তু তারপরেও এনার্জি লেভেল আর না পারলে তো শনিবারে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কাউসার ভাই, জি জি।